রাজধানীর লড়াই এখনো পর্যন্ত জারি রয়েছে। 29, 41, 41, 29, বিজেপি এগিয়ে 41টি আসনে। অনেকক্ষণ ধরে মোটামুটি একই রকম ট্রেন্ড চলছে। 41টি আসনে এগিয়ে বিজেপি, 29টি আসনে এগিয়ে আপ। কংগ্রেস যদিও একটি আসনে এগিয়ে নেই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছেন যে শতাংশের হিসেবে অনেকটাই ভোট টানতে পেরেছে কংগ্রেস, যেটা আপের থেকে কংগ্রেসের দিকে ভোট গেছে। আমি সুমনদা আপনার কাছে যাব। 45% মহিলা ভোট, এবং কেজরিওয়াল মহিলাদের জন্য প্রচুর টাকা মাসে মাসে ভাতা ঘোষণা করেছিলেন, তারপরেও মহিলা ভোট কেন আপে গেল না? দেখুন, ইলেকশনটা মানে পশ্চিমবাংলায় যতটা মহিলা ভোট ইম্পর্টেন্ট হয় বা মধ্যপ্রদেশে যতটা হয়, মহারাষ্ট্রে যতটা হয়, দিল্লিতে ততটা নয়। কেন? কারণ আমাদের মনে রাখতে হবে যে দিল্লির মহিলাদের একটা ট্রেন্ড রয়েছে বিজেপির দিকে ভোট দেওয়ার। আমরা যদি 2014, 2019, 2024 তিনটে লোকসভা ভোটের ফলাফল দেখি, তাহলে দেখব যে এই তিনটে ইলেকশনেই দিল্লির মহিলারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের একটা নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন রয়েছে। নাও কামিং ব্যাক টু দিস ক্রুশিয়াল অ্যাসেম্বলি ইলেকশন, কি সমস্যা হচ্ছে আপের? আপনি যে 4টে সিট বললেন বা মৈত্রী যে 4টে সিট বলল, নয়াদিল্লিতে যেখানে অরবিন্দ কেজরিওয়াল লড়ছেন, সেই সিটটাতে কিন্তু কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত, অর্থাৎ শীলা দীক্ষিতের পুত্র, টাফ ক্যান্ডিডেট। কালকাজি যেখানে আতিশি মানেনা লড়ছে, সেখানে কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেট আলকা লাম্বা, টাফ ক্যান্ডিডেট এগেন। ফলে আপনি যদি দেখেন যে আপের যে ভোট বেস, সেটা যদি কংগ্রেসের দিকে সরতে শুরু করে, তাহলে আপের জন্য চ্যালেঞ্জ। আমি যদি এই উদাহরণটাকে একটু স্ট্রেচ করি, তিনটে মুসলিম অধ্যুষিত সিট, মুসাফাবাদ, ওকলা, বালিমারান, তিনটেই বিজেপির কাছে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আমি সকালের দিকে দেখছিলাম যে বালিমারানে কংগ্রেসের ক্যান্ডিডেটের লিড ছিল, কিন্তু ওকলা যেখানে আপের স্ট্রং হোল্ড, আমানুল্লাহ খান বিরাট ভোটে যেতেন, সেটা বিজেপির কাছে যাচ্ছে। কারণ মাইনরিটি ভোট কংগ্রেসের দিকে শিফট করেছে, যেটা ধরে রাখার মানে যেটা সরে যাওয়ার পরে আপের কাছে আর কোনো ভোট বেস নেই। আমি ওই জন্য 7টা মানে স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ সিট দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনি ওভারঅল ভোটিং ট্রেন্ড দেখেন, এবার কিন্তু দিল্লিতে ভোট কম পড়েছিল। এই ভোট কম পড়ার একটা যদি ট্রেন্ডও আপনি দেখেন, যেগুলো তথাকথিত আপার মিডল ক্লাস এলাকা বা যেখানে হিন্দু ভোট বেশি, যেমন দিল্লি ক্যান্টনমেন্ট, সেখানে যা ভোট পার্সেন্টেজ ছিল, মুসলিম অধ্যুষিত বালিমারানে ভোট পার্সেন্টেজ তাই ছিল না। ফলে আপের সমর্থনে যে ভোট ব্যাংকটা আসার কথা, সম্ভবত সেটা আপের কাছে আসেনি। অর্থাৎ মহিলারা মুখ ফিরিয়েছেন, সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন, যার ফায়দা বিজেপি পাচ্ছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, 28টাতে নেমে গেছে, 28-এ নেমে গেছে আপ, 42-এ উঠে গেছে বিজেপি, এখনো পর্যন্ত এগিয়ে। সুশোভন বাবু, মহিলারাও মুখ ফেরালেন, আর এখনো আমরা আমাদের সাংবাদিকতায় যা অভিজ্ঞতা, তাতে এই ট্রেন্ডই মোটামুটি ভাবে বজায় থাকে। এর থেকে আর আপ ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক কম। যদি ধরেও নি যে আপ আরো সিট বাড়াবে, এটা তো প্রথম বুঝতে হবে যে আপ গতবার 62টা পেয়েছিল, তাহলে বিজেপি অন দা উইনিং স্ট্রিক, আপ অন দা লুজিং স্ট্রিক। আপনাকে তো প্রথম ট্রেন্ডের একটা রাখতে হবে অবশ্যই। ধর্মীয় রাজনীতি আম আদমি পার্টি করে না, প্রথম কথা বলে রাখি। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র নিম্ন শ্রেণীর জন্য করেছে। মনে করেন ধর্মীয় রাজনীতি করেছিল কংগ্রেস, সেই কারণে সংখ্যালঘু ভোট চলে গেছে কংগ্রেসে? কে ধর্মীয় রাজনীতি করলো আর কে ধর্মীয় রাজনীতি করলো না, সেই নিয়ে বিশ্লেষণ আমি করবো না, কারণ আমরা কাজের রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি করি না। কেন আমরা কাজের রাজনীতি করি? আমরা শিক্ষার রাজনীতি করি, আমরা স্বাস্থ্যের রাজনীতি করি, আমরা বিদ্যুতের রাজনীতি করি, আমরা মহিলাদের সুরক্ষার রাজনীতি করি। এই সমস্ত রাজনীতি বিজেপি বা কংগ্রেস কোনোদিন করতে পারেনি। তাদের কাছে এজেন্ডা নেই। কমে যায়নি, আপনারা পিছিয়ে আছি, কিছুক্ষণ পরেই এগোবে। আপনারা 2020-তেও এই একই কথা, আমি এখানে বসেছিলাম তখন একই কথা বলেছিলেন, পিছিয়ে গেছে, মনীষ সিসোদিয়া হাঁটছে, এই সেম ট্রেন্ডে আবার চলছে। কিছুক্ষণ পর দেখবেন হাফ হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, 7 থেকে 8 রাউন্ড চলছে, 14 থেকে 15। জাস্ট মনীষ সিসোদিয়া সিটটা যেহেতু উঠলো সেটু বলি, উনি জংপুরা সিটে লড়ছেন। ইন্টারেস্টিংলি জংপুরায় বিজেপির স্ট্রং ম্যান অমিত শাহ নিজে থাকেন। এবার জংপুরা সিটটা যদি আপনি দেখেন, 2015-তে সিটটা আপ 18,000 ভোটে জিতেছিল। এবারে সেখানে কংগ্রেসের ক্যান্ডিডেট ইজ এ ভেরি স্ট্রং ম্যান কল্ড ফারাদ সুরি, যিনি পুরো ওইখানকার ডায়নামিক্সকে বদলে দিয়েছেন। যে সিটটা মনীষ সিসোদিয়া নিরাপদ ভেবে লড়তে এলেন জেল থেকে ছাড়া পাওয়ার পর জংপুরা, সেখানে
হি ইজ ফেসিং স্টিফ চ্যালেঞ্জ। এখানে কিন্তু মনীষ সিসোদিয়া এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। না, এই মুহূর্তে আবার পিছিয়ে গেছে, শীর্ষা চলছে তার মানে বললাম 500-700 এরকম ভোটে আগু পিছু চলছে, কিন্তু দিল্লির সাথে পশ্চিমবঙ্গ বা আদার স্টেটের বিধানসভা ইলেকশনের কখনোই তুলনা করা যায় না। একদম মানে একদম তুলনা করছি না, কিন্তু আপনাকে বুঝতে হবে খুবই কম সংখ্যক ভোটার। যেদিনকে ভবানীপুরে তৃণমূল পিছবে বা টানাপোড়েনের মধ্যে থাকবে, পশ্চিমবঙ্গের সাথে আসছেন না, সেদিনকে ধরে রাখতে হবে, ধরে নিতে হবে পশ্চিমবঙ্গের সাথে আসছেন আপনি। এখানে 50,000-1 লাখ ভোটে আপনার লড়াই হয়, মানে ডিফারেন্স হয়। এখানে 300-400-500 কিন্তু মানুষ কোন দল এগিয়ে থাকে আর 27টা আসনে পিছিয়ে, তার থেকে আর কত আসন, যেখানে 62টা আসনে জয়লাভ করেছিল, যেটা সুমনদা বললেন 62টা আসনে এগিয়েছিলেন। আমি ফাল্গুনীদির কাছে যাব, যে বিশ্লেষণটা সুমনদা করলেন তাতে কংগ্রেসকে আপনারা সিঁদুরে মেঘ দেখছেন কিনা? দেখুন, 62টা আসন থেকে 27-এ এসছে, উনি বলছেন জিতবে, উনার কথা মেনেই বলছি। উনারা এটা বলতে পারছেন না যে তারা যে উন্নয়নের রাজনীতি করেছে সেটা যে ফেক ছিল, সেটা যে ভাওতাবাজি ছিল, সেটা মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বলি, আমাদের ইশতেহার কি সিঁদুরে মেঘ কিনা? দেখুন, কংগ্রেসের তো সিঁদুরে মেঘ সারা ভারতবর্ষ ব্যাপী। আপনারা সিঁদুরে মেঘ দেখছেন না? আমাদের সিঁদুরে মেঘ দেখার তো কোনো প্রশ্নই নেই, কারণ সমস্ত জায়গায় বিজেপির যে ট্রেন্ড রয়েছে তাতে মানুষ বিজেপির উন্নয়নের উপর ভরসা রেখেই এত ভারতবর্ষের সারা রাজ্যে তো কংগ্রেসই ছিল। আজ কংগ্রেস কত পার্সেন্টেজ ভোট বেড়েছে তার হিসাব করছে, তাহলে সেটা ভাবতে হবে। 1 মিনিট, আপনার সময় কথা বলিনি, প্লিজ আমার সময় কথা বলতে দেবেন। আপনার ভোট মানুষ জনগণ কত দিয়েছে দেখুন না, তারপরে বলবেন জনগণ শুনছে বলেই তো ভোটটা কমছে, না হলে তো ভোটটা কমতো না। দেখুন, ভারতীয় জনতা পার্টি তাদের ইস্তাহার প্রকাশ করেছে, যেখানে শিক্ষা, কল্যাণ এবং যুব ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। ক্ষমতা এলে সরকারি প্রতিষ্ঠানে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক, 1 মিনিট, আপনি পরে বলবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এমনকি শিক্ষার্থীর জন্য এককালীন 15,000 টাকার আর্থিক সহায়তা, পাশাপাশি আবেদন ফি। আরো বলি, 10 লক্ষ টাকার জীবন বীমা, 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা, তাদের সন্তানদের জন্য বৃত্তি এবং 6 মাসের বেতনমুক্ত মাতৃত্বকালীন ছুটি, গর্ভবতী মহিলাদের জন্য সহায়তা। মুখ্যমন্ত্রী মাতৃত্ব সুরক্ষা যোজনার আওতায় প্রতি গর্ভবতী মহিলার জন্য 21,000 টাকা রেজাল্টের দিকে যাচ্ছেন। আমি আশুতোষের কাছে আসবো। এক সেকেন্ড, ব্যাপার হচ্ছে ফাল্গুনীদি বিজেপির পঞ্জিকা পড়লেন, কিন্তু এই পঞ্জিকাটা লেখাই থাকে, কাজে কিছু দেখা, যা বলছেন কাজে কেউ দেখতে পাচ্ছেন না। ব্যাপার হচ্ছে যিনি দিল্লিকে শেষ করেছেন ভাই, তাকে তো হারতে হবে। আলকা লাম্বা ঠিকই বলেছেন, স্টেটমেন্টটা দেখবেন, খুব কারেক্ট স্টেটমেন্ট। এবং আমরা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওই দিনটা মনে পড়ছে 2013, খুব সুন্দরভাবে মনে পড়ছে। সকালটা এই বিজেপি নেতৃত্বে আন্না আন্দোলন তৈরি হয়েছিল, কংগ্রেস নাকি প্রচুর করাপশন করেছে, সেই নিয়ে ভাঙতে হবে। এবং এই বিজেপির ফান্ডিংয়ে 4টে পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছিল ভারতবর্ষে, আমরা খুব ভালো করে জানি, নাম বলছি না, এগুলো সব হচ্ছে ডিস্ট্রিবিউটার, কেউ এজেন্সি, সব আছে এখানে। এবং ব্যাপার হচ্ছে 10টা সিটে দেখা যাচ্ছে দিল্লিতে 1000-এর ভোটের কম মার্জিনে বিজেপি এগিয়ে আছে। আর 23টা সিটে 2000 ভোটে এগিয়ে আছে বিজেপি। লড়াইটা কিন্তু চলছে, আমরা বলছি না একেবারেই শেষ হয়ে গেছে। দেখুন, বারবার আমরা একটাই কথা বলছি যে সাউথ দিল্লির সিটগুলো যদি দেখেন, গ্রেটার কৈলাস, আর.কে. পুরম, কস্তুরবা নগরে, এখানে কিন্তু কংগ্রেসের ডেফিসিট হয়েছিল আগের ইলেকশনে, আমরা ভোট এখানে বাড়িয়েছি। তো একটা জিনিস বুঝতে হবে যে কলতলার ঝগড়া কিন্তু নির্বাচন নয়। নির্বাচন লড়তে গেলে যে সিরিয়াসনেস এবং যে একাগ্রতা দরকার লাগে, সেটা এই আঞ্চলিক দল যারা বসে আছেন, এবং এই যে স্কুল বদলান, মাঝে মধ্যেই স্কুল পরিবর্তন করে করে কলেজে ওঠার চেষ্টা করেন, স্কুল পরিবর্তন না করে ভালো রেজাল্ট করার চেষ্টা করেন। এবং হ্যাঁ, আমরা জানি তো, হ্যাঁ, যমুনাতে যে স্কুলগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এত পরিবর্তন হয়েছে ভাবা যাচ্ছে না। আপনি গিয়ে দেখে আসবেন, না আমরা তো কিছু দেখিনি, আপনারা দেখেছেন বলেই অবস্থা হচ্ছে। এত সুইমিং পুল বানিয়েছেন, আপনারা সুইমিং পুলে চলে গেছেন এখন। কোন ভারতবর্ষের স্কুলে? আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক কিছু করেছেন, এবার শুনুন, স্কুলে এসি দিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যায় কিনা আমি জানি না। ব্যাপার হচ্ছে যে রেজাল্ট দেখতে পাবেন না। এখন একটা স্লোগান এখন নতুন উঠেছে, জানেন কি? নতুন একটা স্লোগান এসেছে বাজারে, ওই বলছিল না, বিজলি হাব যমুনা সাপ, ঠিক আছে? তো এখন ব্যাপার যেটা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা খুব পরিষ্কার বক্তব্য, যেটা কংগ্রেসকে নিয়ে বারবার আলোচনা করছে, আমরা বলছি 2013 দিনটা মনে করে দেখুন, কি অন্যায়টা আপনারা নিজেরা করেছিলেন।
তো অন্যায় করে যারা যারা উঠছে এইভাবে এবং কংগ্রেসকে ধ্বংস করে যে বিজলি হাবের কংগ্রেস কথা যখন তৈরি বললেন, করেছে 200 ইউনিট এই বিজলি কিন্তু ধ্বংস ফ্রি করা হয়েছে। আরে ভাই আবার 200 আপনারা ইউনিট ওইখানেই কি পা হবে? দিচ্ছেন, বলছেন না আমরা 200 400 ইউনিট দিয়ে দেবো। কি হবে? বারবার দাবি করে যে ডাবল ইঞ্জিন সরকার, সেই ডাবল ইঞ্জিন সরকার এলে পরে দেখা যাচ্ছে না বিজেপি রাজ্যের উন্নতি হয়। দিল্লিতে বোধ হয় এখনো পর্যন্ত যা ট্রেন্ড, ডাবল ইঞ্জিন সরকার আসতে চলেছে, 45টা আসনে এগিয়ে গেল, 12টা বাজতে চলেছে। আন্দোলন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস অ্যাড করি, যেটা আপকে বুঝতে হবে, সেটা না বুঝলেই পুরো তর্কটা ক্রমাগত চলতে থাকবে।